এই পৃথিবীর বুকে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে সৌন্দর্য বর্ণনা করতে গেলে সত্যিই শব্দ কম পড়ে যায়। মেলবোর্নের পাফিং বিলি রেলওয়ে আমার কাছে ঠিক তেমনই এক অভিজ্ঞতা। চলো তাহলে আজকের এই জার্নিটা শুরু করা যাক এক কাপ চা হাতে নিয়ে গল্প করতে করতে। দিনটা ছিল 22শে মার্চ, আর এই দিনটার জন্য আমরা সত্যিই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কেন জানো? কারণ প্রথমবার যখন আমরা বেলগ্রেভ গিয়েছিলাম টিউলিপ ফেস্টিভ্যালে, সেই তখন থেকেই এই জায়গাটা মনের মধ্যে গেঁথে গিয়েছিল। মনে মনে একটা ইচ্ছা ছিল, একদিন না একদিন এখানে আবার ফিরব। কিন্তু সমস্যা একটাই, এই ট্রেনের টিকিট 3-4 মাস আগেও পাওয়া যেত না। অবশেষে 1 মাস আগে আমরা টিকিটটা পেয়ে গিয়েছিলাম, আর তাই দেরি না করে বুক করে ফেলেছিলাম। সকাল 11টার ট্রেন ছিল আমাদের, তাই আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বাসে করে প্রথমে পৌঁছে গিয়েছিলাম বক্সেল স্টেশন, তারপর সেখান থেকে আবার ট্রেনে করে পৌঁছে গেলাম বেলগ্রেভ। স্টেশনটা একদম হাতের কাছেই ছিল, তাই সেদিন আর বেশি হাঁটতে হয়নি। এই মেলবোর্নে আসার পর থেকে প্রাকৃতিক সৌন্দর্য সব জায়গায় ভরপুর আছে, কিন্তু এই বেলগ্রেভ জায়গাটা আমার কাছে অনেকটাই আলাদা। একটা যেন অদ্ভুত জাদু আছে এই জায়গাটায়। স্টেশনে ঢুকেই মনে হলো আমরা যেন সময়ের অনেকটা পিছনে ফিরে গেছি। পুরনো দিনের সেই বাষ্পীয় ট্রেন, ঘন্টার শব্দ, সব কিছুই যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী। তারপর ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকে এলো আমাদের বহু প্রতীক্ষিত পাফিং বিলি রেলওয়ের সেই ঐতিহাসিক স্টিম ট্রেনটা। প্রথমবার এত কাছ থেকে এই বাষ্পীয় ইঞ্জিনকে দেখা, মনে হচ্ছিল যেন বইয়ের পাতা থেকে ইতিহাস হেঁটে চলে এসেছে সামনে। ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে, কালো রঙের শরীর, তার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর সেই কয়লার গন্ধ একটা একদম অন্যরকম অনুভূতি তৈরি করছিল। এরপর আমরা গিয়ে বসে পড়লাম আমাদের সিটে। এই ট্রেনের সবচেয়ে ইউনিক ব্যাপারটা কি জানো? খোলা জানালায় পা ঝুলিয়ে বসে ভ্রমণ করা। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা। এই ট্রেনের জানলায় পা ঝুলিয়ে বসা, যা বিশ্বজুড়ে এই ট্রেনটির জন্যই বৈধ, যা 100 বছরেরও বেশি পুরনো ঐতিহ্য বহন করে। আমরা ডান দিকের সিটটা বেছে নিয়েছিলাম, কারণ এখান থেকেই সবচেয়ে সুন্দর ভিউটা দেখা যায়। চারপাশে সবাই নিজেদের মতো করে সেট হয়ে বসে পড়েছিল। কেউ ক্যামেরা রেডি করছিল, কেউ ভিডিও করছিল, কেউ শুধু নীরবে উপভোগ করছিল। ট্রেন ছাড়ার আগে ওখানকার স্টাফেরা এসে খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিল কোথায় কোন ভিউ পাবো, কোন জায়গায় ট্রেনটা স্লো হবে, কোথায় ক্যামেরা আমাদের রেডি করে রাখতে হবে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এতে করে পুরো জার্নিটা আরও এনগেজিং হয়ে গিয়েছিল। তারপর এক এক করে দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো, আর ঠিক সেই সময় ঘন্টা বাজতে শুরু করলো। পুরো স্টেশনটা যেন সেই শব্দে মেতে উঠল, আর মনে হচ্ছিল আমরা সত্যিই ফিরে গেছি সেই কয়েকশো বছর আগের কোনো এক সময়ে। ট্রেনটা ধীরে ধীরে চলা শুরু করলো, আর একটা মজার জিনিস, ট্রেন ছাড়ার সময় সবাই সবাইকে হাত নেড়ে বাই করে। এখানে একটা খুব সিম্পল কিন্তু হার্ট ওয়ার্মিং মুহূর্ত। ট্রেন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই আইকনিক জায়গায়, মনবাল ক্রিক ট্র্যাশেল ব্রিজ, যা একটা কাঠের তৈরি ব্রিজ, প্রায় 13 মিটার উঁচু। নিচে সবুজ উপত্যকা, আর আমরা উপর দিয়ে চলেছিলাম। একটা পুরো সিনেমাটিক দৃশ্য যেন বয়ে চলেছিল নিজেদের চোখের সামনে। জাস্ট অভূতপূর্ব সৌন্দর্য। আর একটা জিনিস যেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এই জায়গার, লোকাল মানুষজন, ওনারা সবাই এই ট্রেনের টাইমিংগুলো জানেন। তো যেখানে যেখানে রেল ক্রসিং আছে অথবা এই ব্রিজটার নিচে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বাচ্চাদের নিয়ে, আর শুধু একটা জিনিসের জন্যই, এই ট্রেনটাকে দেখবে আর যাত্রীদের দিকে হাত নেড়ে হাই অথবা বাই বলবে। আমরাও ট্রেন থেকে হাত নাড়িয়ে রিপ্লাই করছিলাম।
এই ছোট্ট ইন্টারাকশনটা এতটাই পিওর ছিল, মনে হচ্ছিল আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু তবুও এই কয়েক সেকেন্ডের কানেকশানটা ভীষণ রিয়েল। এই জিনিসটা হয়তো ভীষণ ছোট, কিন্তু এই মুহূর্তগুলোই এই জার্নিটাকে আরও বেশি করে স্পেশাল করে তোলে। এই সিম্পল জিনিসগুলোই বিদেশে থেকেও মনটা ভরিয়ে রাখে। এইবার চারপাশটা একদম বদলে গেল। আলো একটু কমে এলো, সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছিল, চারপাশে শুধু ঘন জঙ্গল। এই অংশটা না পুরো ড্যান্ডেনং রেঞ্জেসের ভিতর দিয়ে, বিশাল বিশাল মাউন্টেন অ্যাশ গাছ, যেগুলো প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে, আর নিচে ফার্ন গাছের সবুজ কার্পেট। সত্যি বলতে এটা কোনো সাধারণ ট্রেন জার্নি না, এটা একটা মুভিং নেচার থেরাপি। এই সময় একটা জিনিস খুব নোটিস করলাম, ট্রেনের চুকচুক শব্দ, ইঞ্জিনের হুইসেল, পাখির ডাক, হাওয়ার শব্দ, সব মিলিয়ে একটা ন্যাচারাল সাউন্ড ট্র্যাক তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বসিয়ে দিয়েছে এই মুহূর্তটার জন্য। একটা সময়ের পর আমরা আর কেউ কথা বলছিলাম না, শুধু চুপচাপ বসে দু চোখ ভরে দেখছিলাম। কারণ কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো শব্দে নয়, শুধু অনুভবে বেঁচে থাকে। মাঝে মাঝে ট্রেনটা একটু স্লো হচ্ছিল, কিছু ছোট ছোট ক্রসিং আর সেনেক পয়েন্টে, যেখানে চাইলে ক্যামেরা দিয়ে সুন্দর করে ক্যাপচার করা যায়। আর তখনই বুঝতে পারলাম এই ট্রেনটা শুধু ডেস্টিনেশনের জন্য না, এই ট্রেনটা পুরো জার্নিটাকেই ভীষণ স্পেশাল করে তোলে। চারপাশে সবাই নিজেদের মতো করে এনজয় করছিল। ছোট ছোট বাচ্চারা এক্সাইটমেন্টে চিৎকার করছিল, কেউ হাত নেড়ে পাশের ট্রেনকে গ্রিট করছে, কেউ ভিডিও কলে সেই মুহূর্তটা শেয়ার করছে। একটা খুব পিওর হ্যাপিনেস ভাইব ছিল পুরো ট্রেন জুড়ে। এর মধ্যেই আবার সেই স্টিম ইঞ্জিনের ধোঁয়া। মাঝে মাঝে মুখে এসে লাগছিল, চোখেও একটু ঢুকছিল, কিন্তু অনেস্টলি এটাই তো রিয়েল এক্সপিরিয়েন্স। এই ছোট্ট ছোট্ট ইমপারফেক্ট জিনিসগুলোই এই জার্নিটাকে পারফেক্ট করে তুলেছিল। একটা সময় মনে হচ্ছিল আমরা 2026-এ নেই, আমরা হয়তো 1900 সালের কোনো একদিনে পৌঁছে গেছি। এই ট্রেন, এই বন, এই শব্দ, সব কিছুই যেন সময়কে ভীষণ স্লো করে দিয়েছিল। আর ঠিক যখন মনে হচ্ছিল এই জার্নিটা আরও একটু চলুক, ঠিক তখনই অ্যানাউন্সমেন্ট এলো, আমরা প্রায় পৌঁছে গেছি। সত্যি সত্যি এই 1 ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর ধীরে ধীরে সবুজের মাঝে ভেসে উঠল আমাদের গন্তব্য, লেকসাইড স্টেশন। ট্রেনটা থামতেই মনে হলো যেন আমরা অন্য একটা জগতে পৌঁছে গেছি। চারপাশে শুধুই শান্তি, কোনো শহরের কোলাহল নেই, শুধু প্রকৃতি আর তার নিঃশ্বাস। এই জায়গাটা আসলে এমারাল্ড লেক পার্কের ভিতরে অবস্থিত। লেকের একদম পাশে দাঁড়িয়ে যখন তাকালাম, শান্ত নীল জল, তার মধ্যে গাছের ছায়া, হালকা বাতাসে জলের ঢেউ, মনে হচ্ছিল একটা পেন্টিংয়ের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। ওখানেই একটা ছোট্ট আইসক্রিমের স্টল ছিল, আমি আর আমার মেয়ে দুজনেই আইসক্রিম নিলাম। সেই ঠান্ডা আইসক্রিম আর চারপাশের এই শান্ত সবুজ পরিবেশ, সিম্পল জিনিসগুলোও না এখানে স্পেশাল হয়ে যায়। এই প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে করতে আমরা একটা জায়গায় বসে আগে আইসক্রিমটা খেয়ে নিলাম, তারপর আবার হাঁটতে শুরু করেছিলাম। প্রায় 1 কিলোমিটার মতো হেঁটেছিলাম, কিন্তু এই হাঁটাটা একদম আলাদা এক্সপিরিয়েন্স ছিল।
চারপাশে ঘন গাছ, মাটির পথ, হালকা ঠান্ডা বাতাস। হাঁটতে হাঁটতে শুনতে পাচ্ছিলাম পাখির ডাক, কখনো তোতা, কখনো কাকাতুয়া। এই ন্যাচারাল সাউন্ডগুলো একটা অন্যরকম শান্তি দিচ্ছিল। একটা সময় দাঁড়িয়ে শুধু চারপাশটাকে দেখছিলাম। আমার মেয়েকে দেখেছিলাম ও কতটা এনজয় করছে। প্রকৃতির মধ্যে দৌড়ানো, পাখি দেখা, লেকের ধারে বসে পাখিদেরকে খাওয়ানো, এই মুহূর্তগুলো ওর চাইল্ডহুডের একটা পার্ট হয়ে থাকবে। তখন মনে হচ্ছিল এই রকম জায়গাগুলোতে আসলে নিজেকে খুঁজে পাওয়া যায়। শহরের জীবনে থাকতে থাকতে এই ছোট ছোট আনন্দগুলো আমরা অনেকটাই ভুলে যাই, কিন্তু এখানে এসে মনে হলো লাইফ আসলে এত কমপ্লিকেটেড না। হ্যাপিনেস আসলে খুব সিম্পল একটা জিনিস। পাখিদের খাবার খাইয়েও আমরা লেকের ধারে কিছুক্ষণ বসেছিলাম। কোনো তাড়া নেই, কোনো রাশ নেই, এই মোমেন্টটা জাস্ট লিভ করার জন্য। এরপর একটু খিদে পেয়ে গিয়েছিল। সৌভিক গিয়ে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসেছিল। সেই গরম গরম ফ্রাইজ আর ঠান্ডা হাওয়া, সিম্পল ফুড বাট পারফেক্ট মোমেন্ট। এরপর ধীরে ধীরে আমরা আবার স্টেশনের দিকে ফিরে এসেছিলাম। মনে হচ্ছিল আরও একটু থাকলে ভালো হতো, কিন্তু ফেরার ট্রেনের সময় হয়ে গিয়েছিল। আর তারপর আবার সেই ট্রেনে উঠে ফিরে চলা, এক ঝাঁক সুন্দর স্মৃতি নিয়ে। এই ছিল আমাদের আজকের পাফিং বেলি ট্রেন জার্নির অভিজ্ঞতা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, কাপ চা উইথ পম্পিতে। ততদিন পর্যন্ত চলো গল্পের মতো করেই বাঁচতে থাকি প্রতিদিন।